অফিসের কাজ সেরে স্টেশন পৌঁছতে পৌঁছতে বেশ দেরি হয়ে গিয়েছিল। তাই নাকের ডগা দিয়ে একটা লক্ষ্মীকান্তপুর বেরিয়ে যাওয়ার পরেও প্রায় 1 ঘন্টা বসে বাধ্য হয়ে শেষ ট্রেনে উঠেছিলাম। স্টেশন চত্বর ছেড়ে রাস্তায় নামতাম। কোনো রিক্সা বা টোটোর চিহ্ন খুঁজে পেলাম না। ধত্তর, নিহাত বাড়ির জমি জমা সংক্রান্ত ঝামেলা, নইলে এখন কি আসতো। স্ট্রিট লাইটের আলোগুলো কোনো মতে জ্বলছে। রাস্তায় একটা লোকও নেই। আশপাশে দোকানহাটগুলো প্রায় সব বন্ধ। কিছু দূর হাঁটার পর দেখি একটা রিক্সা উল্টো দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ডাক দিলাম, এই যে দাদা, যাবেন? মাথা নাড়িয়ে পাশ কাটিয়ে চলেই যাচ্ছিল লোকটা। আরে আরে, কোথায় যাচ্ছেন? একাই রাত দুপুরে? আমি তো আর কিছু পাবো না। তাতে আমি কি করব, মরণ দশা। মুখ বেঁকিয়ে চলে গেল লোকটা। আজ মনে হয় কপালটাই খারাপ। বেশ কিছু দূর চলার পর দূরে দেখতে পেলাম একটা দোকানে আলো জ্বলছে। কাছে গিয়ে দেখি সাইনবোর্ডে লেখা জাম্বো জেরক্স। যাক, তবে এতক্ষণে একটা কাজের জিনিস পাওয়া গেল। ফটোকপির দোকান। কালকের কাজটা কিছুটা হলেও এগিয়ে রাখা যাবে। দোকানে ঢুকতেই একটা ছেলে এগিয়ে এলো। জেরক্স হবে? কি হলো, অমন হাঁ হয়ে দেখছো কি? হবে? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। দলিলের কপি তো স্যার দিন। আসলে স্যার, আপনার ড্রেসটা দেখছিলাম, ভারী চমৎকার। ও আচ্ছা আচ্ছা, অনেক দাম হবে নিশ্চয়ই। কে বলেছে দামি? কে আবার বলবে, দেখেই বোঝা যাচ্ছে। ভালো জিনিস মানে কি তার দাম হতে হবে? অবশ্যই স্যার, এ তো সহজ হিসেব। ভালো মানের জিনিস কিনতে গেলেই তো বাজেটের বাইরে যাবে, আর কম দাম মানেই যে কোয়ালিটি খারাপ। আচ্ছা স্যার, এখানে নতুন নাকি? আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। হ্যাঁ, তা প্রায় 15-16 বছর পর আবার এদিকে এলাম। এখানে আমাদের পুরনো বাড়ি। সেই বাড়ি নিয়ে হঠাৎ একটা উটকো ঝামেলা। কোর্ট কাচারি করতে গিয়ে এবার বেশ কদিন এখানে ছোটাছুটি যাবে। বুঝলাম স্যার। মুশকিল কি জানো, এত বছর বাদে সব কিছুই পাল্টে গেছে দেখছি। বাড়ির ঘর, দোকানপাট, কোনো কিছুই আর আগের মতো নেই। তাই পথ চিনে এতটা রাস্তা যাওয়া খুবই দুষ্কর। আচ্ছা, কোনো গাড়ি কিংবা রিক্সার ব্যবস্থা করে দিতে পারবে আমায়? হ্যাঁ, ওই পারবো। লোকটার মুখের কথা চাপা পড়ে গেল একটা বাঁচখাই গলার স্বরে। কার কোথায় অসুবিধা হচ্ছে শুনি? কে কোথায় যাবে? আমি স্পষ্ট দেখলাম লোকটাকে দেখার পর জেরক্সের দোকানের লোকটার মুখটা কেমন পাংশু হয়ে গেল। আমতা আমতা করে বলল, এ যে বিনুদা দেখছি, উনি বাড়ি যাবেন বলছিলেন। তাই একটা রিক্সার ব্যবস্থা যদি। কোথায় যাবেন? ওই ভাঙনখালি যাব, গড়গড়ি হাউস। গড়গড়ি হাউস যাবেন? এটা কোনো সমস্যা হলো? আসুন আমার সাথে। উটকো লোকটার ওপর আমার একটুও ভরসা হচ্ছিল না, কিন্তু এখন যে আর কোনো উপায় নেই। অগত্যা আমি তাড়াতাড়ি জেরক্সের দাম মিটিয়ে ওই লোকটার পিছু নিলাম। দুপাশে ঝোপঝাড় আর প্রকাণ্ড গাছের সারি। মাঝে মাঝে 2-1টা বাড়ি উকি দিচ্ছে এদিক ওদিক। এদিকে রাস্তায় একেবারেই আলো নেই। লোকটার হাতে ধরা টর্চের আলোয় সামনের রাস্তাটুকু দেখা যাচ্ছে শুধু। রাস্তাঘাট একেবারেই চেনা যাচ্ছে না। এখন সবই বদলে গেছে দেখছি। বদলে তো যাবেই বস, পাল্টে যাওয়াই তো জীবনের ধর্ম। পরিবর্তন আছে তাই তো আমরা টিকে আছি নাকি? শুধু কি পরিবর্তন, কত মানুষ গেল, কত মানুষ এলো, কত মানুষ জন্ম নিল, আর কত মানুষ তো মরল। জন্মের পরিবর্তে মৃত্যু, হিসাব বরাবর। কি ঠিক বলছি তো? মানে? আরে মানে আবার কি? আপনি তো বস শহরে থাকেন, এই সরল কথাটা বুঝছেন না? জন্ম ইজ ইকুয়াল টু মৃত্যু, মৃত্যু ইজ ইকুয়াল টু জন্ম। সব রিলেটেড কি না? উটকো লোকটার আবল তাবল কথা কিছুই মাথায় ঢুকছিল না আমার। খিদেতে পেটের ভিতর মোচড় দিচ্ছিল। দুপুরে ওই অফিসের বিশুর একখানা খাস্তা কচুরি খাওয়ার পর আর কিছু পেটে পড়েনি। আর কত দূরের রাস্তা কে জানে। আশপাশে তো কোনো খাবারের দোকানও চোখে পড়ছে না। আচ্ছা দাদা, আর কত দূর বলতে পারে? এই তো আর একটু সোজা গিয়ে ডান দিকে। এখানে কি রিক্সা বা অটোর কোনো ব্যবস্থা নেই? এত রাতে রিক্সা পাবেন কোথায়? তাছাড়া হাঁটলে যে শরীর ও চিত্ত দুই ভালো থাকে। হ্যাঁ, যা বলছিলাম, আপনি কি জানেন পৃথিবীর জন্ম থেকে আজ অব্দি পৃথিবীর ভার অপরিবর্তনীয়? কেন বলুন তো? কারণ আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর পর এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় মাত্র।
এই জন্যই তো শাস্ত্রে বলেছে, ন জয়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূতাং ভবিতা বা না ভুয়া। ওই আবার বক বক শুরু করলো। রাগে মাথাটা বন বন করে উঠল। আহ, আপনি থামবেন মশাই, সে তখন থেকে বকে যাচ্ছে। প্রায় মাইলটা হাঁটছি, আর কত দূর যেতে হবে বলতে পারেন? আরে আরে চড়ছেন কেন? আসলে অনেকদিন পর একটা কথা বলার মতো লোক পেয়েছি। এই তো আপনার বাড়ি চলে এসছে। ওই যে সামনে দেখুন, সামনে তাকিয়ে দেখুন। আমি সামনে তাকিয়ে দেখলাম গলির শেষে একটা পুরনো ভগ্ন প্রায় জরাজীর্ণ বাড়ি। বহুদিনের অযত্নে কঙ্কালসার চেহারা নিয়েছে। সদরের পাশেই শ্বেতপাথরের উপর লেখা গড়গড়ি হাউস। ওটি যে আমাদের আদি বাড়ি সে নিয়ে সন্দেহ হলো না। কি চিনতে পেরেছেন? এই বাড়িটাই তো নাকি? পারছি। আসলে সেই ক্লাস 5-এর পর বাবার চাকরি সূত্রে সেই যেই বাড়ি ছেড়েছিলাম, আবার সেই এতদিন পর দেখছি। ঠিক আছে, আপনি তাহলে এগোন, আমার কিছু কাজ আছে, আমি চলি। দেখা হচ্ছে বস। বলেই লোকটা পাই পাই করে দৌড়ে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। আর দেখলুম না তাকে। পকেট থেকে চাবি হাতড়ে এগিয়ে গেলাম বন্ধ দরজার দিকে। মোর্চে ধরা তালায় চাবিটাকে 2-3 পাক আন্দাজে ঘোরাতেই ওটা ক্যাঁচ শব্দে খুলে গেল। ঘরের ভিতরে দীর্ঘদিনের জমে থাকা মাকড়সার ঝুল আর ধুলো। মোমে আগুন দিতেই সবকিছু দৃশ্যমান হলো। নিচতলার ঘরগুলো একেবারেই থাকবার উপযোগী নেই দেখছি। উপরের ঘরগুলোর কি অবস্থা কে জানে। ভাঙা সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় মনে পড়ল, আরে ঝুল বারান্দার পাশে একটা মস্ত বৈঠকখানা ছিল, সেখানে তো রাতটা কাটিয়ে দেওয়া যায় দিব্যি। দরজা খুলতেই কোত্থেকে এক ঝাঁক কালো বাদুড় উড়ে গেল মাথার উপর দিয়ে। হাতের মোমটা ততক্ষণে প্রায় নিভু নিভু করছে। আধো অন্ধকারেই হাতড়েই ঘরের ভিতর ঢুকলাম। ঘরের ভিতর এক পাশে একটা সোফা, আরেক পাশে একটা মস্ত টেবিল। ক্লান্ত শরীরে সোফায় গায়েলাতেই চোখটা লেগে এলো। হঠাৎ ভারী কিছু পড়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি সোফার সামনে থাকা মোমবাতিটা নিভে গিয়ে মাটিতে পড়ে গেছে। পরিবর্তে ওপরের ঝাড়বাতিটা জ্বলে উঠেছে। কি, এই ঝাড়বাতিটা তো জ্বলে ওঠার কথা নয়। ব্যাপারটা অদ্ভুত। হঠাৎ সামনের দেওয়ালে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। আরে এই দেওয়ালটায় তো একটা ফ্যামিলি ফটো থাকবার কথা, মানে আমার ফ্যামিলির। এটাও একটা ফ্যামিলির ফটো বটে, কিন্তু সেখানে তো প্রায় অন্য ছবি। আরে আরে এই লোকটা তো চেনা চেনা লাগছে। আরে এ তো বিনু, যে আমায় নিয়ে এলো। আরে ও ছবিতে কি করছে? তবে কি এই বাড়িটা যারা জবরদখল করতে চাইছে শুনেছি, তাহলে তাদের সাথে কি বিনুর কোনো যোগসূত্র আছে? একবার জেঠুমনির সাথে তাহলে ফোনে কথা বলতে হচ্ছে। কোথায় গেল ফোনটা? এই যে বাবা, উঠে পড়েছো দেখছি। খুব ভালো, খুব ভালো। নাও নাও, এই যে গরম গরম এগুলো এনেছি, খেয়ে নাও দেখি। কে কে কে? আমি তাকিয়ে দেখলাম ঘরের ভিতর দিয়ে একটা মাঝ বয়সী মহিলা ঢুকিয়ে দেন। পরনে লাল শাড়ি, মাথায় ঘোমটা, কপালে লাল সিঁদুরের টিপ, এক হাতে ধরা কাঁসার থালায় লুচি, আলুর দম, মিষ্টি, অন্য হাতে গ্লাসে জল। কে আপনি? এত খাবার হাতে এখানে? ও মা, এত আবার কি? এ তো তেমন কিছুই না। এইটুকু ছেলে আবার এত? নাও নাও, এবেলা খেয়ে নাও দেখি। কিন্তু আপনাকে যে ঠিক চিনতে পারলাম না। আর এত রাতে এই বাড়িতে, আই মিন আমাদের বাড়িতে আপনি কি করছেন? বাড়ির আবার আমার তোমার কি বাছা? বাড়ি মানে তো আবাস, সে তো চিরস্থায়ী কারোর হয় না। আজ তোমার আছে, আগামীকাল হবে অন্য কারোর। তা নিয়ে কি দরকার এত দলাদলি ঝামেলার? মানেটা কি? আপনি কে বলুন তো? দেখুন, খারাপ কোনো উদ্দেশ্য থাকলে আমি কিন্তু পুলিশে ফোন করব। বাবা, এই যে দেখি পুলিশের ভয় দেখায়। এই যে শুনছো, শুনলে? কই গেলে গো? হঠাৎ করে এই ঘরের মধ্যে এক প্রৌঢ়ের আগমনে আমি চমকে উঠলাম। কে 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 আপনি?
আহা, ভয় ভয় পেও না খোকা, খাবারটা খেয়ে নাও। আমরা তোমার কোনো ক্ষতি করব না। খেয়ে দে ঘুমিয়ে নিশ্চিন্ত মনে কাল বাড়ি ফিরে যাও, কিচ্ছুটি হবে না। মানে আগে বলুন আপনারা কি, নয়তো আমি কিন্তু পুলিশের লোক। আমার কাছে রিভলভার আছে, ও সব গাজওয়ারি ধোপে টিকবে না বলে দিলাম। ও বাবা গো, বাচ্চা দেখি পুলিশ পুলিশ করে ভয় দেখায় খালি। শোনো বাচ্চা শোনো, আমরা হলাম গিয়ে পুলিশ কোর্ট কাছারি এসবের ঊর্ধ্বে, বুঝলে? মানে কি উল্টো পাল্টা বকছেন এসব? দাঁড়াও বাচ্চা দাঁড়াও। ও বিনু, বিনু রে, একবার এদিকে আয় তো বাপ। আমার চোখের সামনে ধোঁয়ার কুণ্ডুলির মতো হুশ করে সেই বিনু দৃশ্যমান হলো। আমায় ডাকছো নাকি? কি হয়েছে? আমার মাথার ভিতরে তালগোল পাকিয়ে গেল সব। এই যে মশাই, কি ব্যাপার বলুন তো? যদি ভাবেন ভয় দেখিয়ে ধমকি আমার বাড়ি ছাড়া করবেন, তবে শুনে রাখুন, আমার নাম মণিপ্রসাদ গড়গড়ি। আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। হ্যাঁ। আচ্ছা দেখি তবে কত সাহস। বিনু হাতে তালি মেরে বলল, ওরে কোথায় আছিস তোরা? আয় আয় এদিকে আয়, দেখি বজ্জাত থেকে সাহায্য করতে হবে। ঘরের চারদিক হঠাৎ অন্ধকারে ভরে গেল। মাকড়সার জাল, ধুলো, চামচিকে আর সেই প্লেট ভর্তি লুচি আলুর দম পায়েসের বদলে পোকামাকড়। আমার গা শিউরে উঠল। কি দেখছি আমি? হঠাৎ করেই ঘরের মধ্যে একদল মানুষের উপস্থিতি। তবে ওরা মানুষ নয়, ওদের মানুষের মতো দেখতেও নয়। কি ভয়ঙ্কর ওদের চেহারা, চোখ মুখ নাক, এ যেন বর্ণনাতীত। শোনো বাচ্চা শোনো, আমরা খুব ভালো করেই জানতাম যে তুমি আসছো, বুঝেছ? আর এই বাড়ির ফের দখল নিতে চাইছে। ভেবেছিলাম অল্প স্বল্প ভয় টয় দেখালে তুমি চম্পট দেবে, কিন্তু তুমি তো দেখছি ওরা ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। লম্বা লম্বা হাতগুলো পেঁচিয়ে ধরতে চাইলো আমার গলা। আমার কণ্ঠ রোধ হয়ে এলো। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন, আমি চলে যাবো। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। কেউ তোকে বাঁচাতে আসবে না রে। ভালোভাবে অনেক বলেছিলাম, কিন্তু তুই কথা শুনিস। এখন মর। মনে হলো আজই আমার জীবনের শেষ রাত। চোখ বুজে অপেক্ষা করতে লাগলাম মৃত্যুর জন্য। হঠাৎ নিচতলা থেকে খুব মৃদু কণ্ঠস্বর ভেসে এলো। ভাবলাম, মরার পরেও কি ইহ জগতের নাম ধরে আমায় কেউ ডাকতে পারে? আবার শুনতে পেলাম, গড়গড়ি মশাই, আরে আপনি ঠিক আছেন তো? আপনি যেভাবেই থাকুন, নিশ্চিন্তে নেমে আসুন, পুলিশ কিন্তু পুরো বাড়ি ঘিরে ফেলেছে। আমি চোখ করলাম, দেখি না, আমি এখন অক্ষত অবস্থাতেই আছি। আকস্মিক শব্দের সামনে তাকিয়ে দেখি চোখের সামনে একে একে সবাই উধাও হয়ে যাচ্ছে। বিনু আর বিভৎস চেহারার ভূতগুলো সব ভ্যানিশ হয়ে গেল মুহূর্তে। আমি ঊর্ধ্বশ্বাসে কোথা থেকে কোথায় লাফিয়ে নিচে নেমে পড়লাম আমি নিজেও জানি না। নিচে এসে দেখি জেরক্সের দোকানে সেই ছেলেটা পুলিশ নিয়ে উদ্গ্রীব চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই যে মশাই, আপনি ঠিক আছেন তো? তখন থেকে আপনাকে ইশারা করছিলাম, আপনি কিছুই বুঝতে পারেন না নাকি? কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়িতে প্রায়শই এরকম ঘটনা ঘটার জন্য আমরা বাড়িটাকে অ্যাবান্ডন ঘোষণা করেছি। সামনেই তো নোটিশ ঝুলছিল, দেখতে পারেননি? বিশ্বাস করুন, আমি যখন ঢুকেছিলাম কিচ্ছু চোখে পড়েনি। স্বাভাবিক, ওরা চাইলে সবকিছুই করতে পারে স্যার। এখন যে এই বাড়ি ওদেরই আন্ডারে। ওই যে বিনু, ও ছিল এই এলাকার কুখ্যাত মস্তান। বছর খানেক আগে ওকে কে যেন একটা খুন করে ওই খালের ধারে ফেলে রেখেছিল। কিন্তু মরলেও কি কারোর স্বভাব পাল্টায়? যার যা প্রবৃত্তি। রাত বিরেতে এলাকায় এইভাবেই ও ঘুরে বেড়ায়। দরকার হলে উদয় হয়, আবার ইচ্ছে হলে ভ্যানিশ হয়ে যায়। তার মানে
আমাদের বসত বাড়ি এখন ভূতের বাড়ি নামে কুখ্যাত। কই আমরা তো কেউ জানতাম না, শুধু আমায় বলেছিল কে বা কারা নাকি এই বাড়ি দখল করতে চাইছে। আসলে কোনো মানুষে নয়, বরং এই আস্ত ভূতগুলো আপনাদের বাড়ি দখল করে বসে আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, জোর বাঁচালেন আজ। সেই রাতটা কোনো রকমে কাটিয়ে পরের দিন ভোরের ট্রেন ধরেই ফিরে এলাম কলকাতা। মনে মনে প্রতিজ্ঞা করলাম, দরকার না পড়লে আর অমুখও হচ্ছি না।